আজকের নাটক আনন্দ। মূল কাহিনী মাফরুহা চৌধুরী, বেতার রূপ সুধাময় কর, প্রযোজনা নজমুল হুদা। নাটক আনন্দ। কি ভাবছো? না, কিছু না। রাজুর টেলিগ্রাম দিয়ে তুমি একদম ভেঙে পড়েছ। খুব অসুখ রাজুর। তাই তো তোমাকে বাধা দিলাম না। কিন্তু কি? না, কিছু না। টেলিগ্রাম, শুধু একটা টেলিগ্রাম একটা মানুষকে কত সহজে বদলে দিতে পারে, কত দ্রুত অচেনা করে ফেলে। টেলিগ্রামটা এই মুহূর্তের মধ্যেই সমস্ত আবেগ অনুভূতি হারিয়ে নির্লিপ্ত হয়ে গেল। মনে মাত্র কড়া শব্দের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। রাজুর টেলিগ্রাম এসেছে, খুব অসুখ, আমার যেতে হবে। তারপরে সবকিছু তো আরো দ্রুত ঘটে গেল। সালাম, শোন, আমি যাচ্ছি বলে কাজে কোনো ফাঁকি দিবি না যেন। বাজারেও হয়তো বেশি বেশি পয়সা লাগাবি না। আর সাহেবের কাপড় চোপড় জুতো সবকিছুর দিকে নজর রাখবি, বুঝলি? ঠিক আছে ম্যাম সাহেব, আপনার কিচ্ছু ভাবতে হইব না, আমি সব কিছু দেখে শুনে রাখবো। বাড়ি ছেড়ে কোথাও যাবি না কিন্তু। আচ্ছা। আশেপাশে বাসার চাকর বাকরদের নিয়ে এসে আবার বাড়িতে বসে আড্ডা জমাবি না। ঠিক আছে ম্যাম সাহেব। আর ঘর দোর অপরিষ্কার যেন না থাকে। আমি ফিরে এসে এইসব দেখলে তোর কিন্তু এ বাড়িতে আর জায়গা হবে না। আর এই নুরি, শোন। কি কর আম্মা? আমি ফিরে না আসা পর্যন্ত সাহেবের খাবার দাবারের দিকে খুব ভালো নজর রাখবি। আচ্ছা আম্মা। আর সাহেব কি কি খেতে পছন্দ করে তা তো তুই জানিসই। সালামকে বলবি সময় মতো সবকিছু এনে দেবে। সালামরে বালা করে আপনি কইয়া যান আম্মা। সে আমি বলেছি। আর হ্যাঁ শোন, ঠিক সময় মতো না খেলে সাহেবের কিন্তু শরীর খারাপ হয়, এটা যেন খেয়াল থাকে। আপনার কিচ্ছু ভাবতে হইব না আম্মা। সে আমি জানি রে, তুই আছিস বলেই না আমি নিশ্চিন্তে যেতে পারছি। সালাম, মালি কোথায় রে? কই জানি গেল বেগম সাহেব। ওকে বলবি বাগানটার দিকে যেন ঠিক মতো যত্ন নেয়। আমার সন্ধ্যা মালতী চারাগুলো যেন মরে না যায়। আর হ্যাঁ, মাধবী লতাটা যেন সুন্দর করে চালা করে উপরের দিকে উঠিয়ে দেয়, বুঝলি? সাহেব তো কোনোদিনই এইসব খেয়াল রাখে না। আমি নেই বলে যেন তোরা সব রামরাজ্যত্ব পেয়ে বসিস নে। জি আচ্ছা। তুমি যে যাচ্ছ তা কবে কিভাবে যাচ্ছ জানিয়েছো সেখানে? কেবিল করে দিয়েছি। Your attention please. Bangladesh Biman announces the departure of its flight number BG004 to London. Passengers are requested to Ashi, board the aircraft. তুমি ভালোভাবে থেকো। এসো। সালাম, সালাম, সালাম কোথায় রে? আমারে ডাকছিলেন সাহেব? মালি কোথায়? এই তো অহনি আসিল এখানে। মাধবীলতায় পোকা ধরেছে। কি করে সে? মনোযোগ দিয়ে কাজ না করলে চাকরি ছেড়ে দিতে বলিস। সাহেব, এইটা কিছুক্ষণ আগে পিয়নে দিয়া গেল। কই দেখি। ও আচ্ছা, তুই এখন যা। টেলিগ্রাম, মনি টেলিগ্রাম করেছে। অ্যারাইভড সেফলি। টেলিগ্রাম করে জানিয়েছে সে ভালোভাবে ছেলের কাছে গিয়ে পৌঁছেছে। কতদিন হলো মনি গেছে? সে তো প্রায় 23 দিনের মতো হলো। এতদিন মনির কাছ থেকে আরো কিছু, অন্তত নিজ হাতে লেখা একটা চিঠি কই, তা তো এলো না। আমার কথা কি তোমার মনে পড়ে না মনি? তোমার নিজের হাতে সাজানো সংসারের কথা। জীবনের অর্থ খুঁজে পেতে নিজের হাতেই তো সাজিয়েছিলে সংসার। তোমার ছেলে কেমন আছে মনি? ওর সম্পর্কে দু কলম লেখার ইচ্ছা হয় না তোমার? অথবা তোমার নিজের কথা? কোনো পিছু টানকে অনুভব করছো না? নিজেকে নতুন করে সাজিয়ে তুমি তো বাঁচতে চেয়েছিলে মনে। তবে তবে কেন এমন করে নিজেকে জীবনের অপর পারে আড়াল করে ফেলতে চাইছো তুমি? অথচ অথচ আমি তো পারছি না। আমি কেবল তাবল ভাবছি, কেমন যেন সব উলট পালট হয়ে যাচ্ছে আমার। সালাম, সালাম। আমারে ডাকছেন সাহেব? শোবার ঘরটা এত অপরিষ্কার হয়ে আছে কেন? আমার জামা গেঞ্জি তোয়ালে সব ছড়িয়ে ছিটিয়ে কেন?
আচ্ছা, লুঙ্গিটা ওখানে কেন? আলমারিটা যা ছিঁড়ি হয়েছে। আচ্ছা, তোর কি কিছুই চোখে পড়ে না? এই যে সব খবরের কাগজে, ম্যাগাজিন, বইপত্র সব একটু গুছিয়ে রাখতে পারিস না? ড্রয়িং রুমের সোফা আর কার্পেট দেখেছিস, এক গাদা ধুলো জমে আছে। বেগম সাহেব এসে যদি এই অবস্থা দেখে তবে। বেগম সাহেব আমাদের বুঝি খবর হয়েছে না? ওসব তোকে ভাবতে হবে না। যা, এক্ষুনি সব পরিষ্কার করবে, যা। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, দরজাটা আটকে দে। কি ব্যাপার, কাউকে যে দেখছি না। আজকে কি হলো সবার? আম গাছের নিচের বাঁধানো চত্বরটার আসর আজকে একদম ফাঁকা। রমনার কথা কি সবাই ভুলে গেল, নাকি আমি আগে এসেছি? কটা বাজে? এই যা, ঘড়িটাও তো হাতে নেই, আনতে ভুলে গেছি। একা একা কি করব? চলে যাব? কোথায় যাব? হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ ওই ঘাসের উপর গিয়ে হাত পা ছড়িয়ে বসে থাকি। বাহ, বেশ তো ভালো লাগছে। নরম ঘাস, ঘনিষ্ঠ ছোঁয়ার আমেজ, সামনের ফুলের ঝোপটা নিচে কি জমাট নির্জনতা। আমি কি আরেকটু এগিয়ে বসবো? নির্জনতা আমাকে টানছে কেন? আমি কি আমার জীবনের বৃত্ত থেকে ক্রমশ বেরিয়ে যাচ্ছি? কি ব্যাপার, বাঁধানো চত্বর ছেড়ে একেবারে নরম সবুজ দুব্বার কোলে বিভোর হয়ে ডুবে আছিস? খুব সুন্দর বলেছিস কবি। নরম সবুজ দুর্বার কোলে বিভোর হয়ে তোর কবি হওয়া উচিত ছিল। আমারও মাঝে মাঝে তাই মনে হয়, কিন্তু হই হই করেও শেষ পর্যন্ত হয়ে উঠছে না, সুযোগও ঘটছে না। কিন্তু তোর এই ভাবান্তরে আমার কবি হওয়ার একটা সুযোগ এসে যাবে বলে মনে হচ্ছে। আমার ভাবান্তর মানে? হইচই এলাকা ছেড়ে একেবারে নির্জনতার পথে ছবি হয়ে বসে থাকা ভাবান্তর ছাড়া আর কি। অথবা হতে পারে মনের রাজ্যে মন্বন্তর। ওখানে কেউ তো আসেনি এখনো, আর তাছাড়া এখানেই ভালো লাগছে আমার। সাহেব, আপনাকে চা। কারণটা কেন জানি অনুমানে আসছে না। নে চাকা। কিন্তু আরে, আমি অজা দিয়েছিলাম। এবার বলতো, তোর কি হয়েছে? কদিন ধরে মনমরা হয়ে আছিস? তোর ভাবি অনেকদিন হলো কাছে নেই। একেবারে পত্নী প্রেমের বিরহ জ্বালায় জ্বলছিস? বাহ বাহ বাহ, বেড়ে বলেছিস মনোয়ারা, একেবারে বিরহ জ্বালা। কিন্তু কোথায় গেছে জানতে চাইলি না তো? সে আবার জানতে হবে নাকি? মেয়েরা আবার কোথায় যাবে? বাপের বাড়ি না হলো শ্বশুর বাড়ি। অনুমান ঠিক হলো না তো? সে এখন ইংল্যান্ডে, তার ছেলের কাছে। তা কবে ফিরবে? জানি না। কি, তুই জানিস না? আজকাল খুব হেয়ালি বকিস তুই। সত্যি জানি না রে। কি হলো, উঠছিস যে? ভালো লাগছে না রে কবির, সব কিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা। বাসায় চলে যাচ্ছি, তুই একদিন আসিস, গল্প করব। সাহেব, অনেকদিন দেশে যাই নাই, আমারে কয়দিনের ছুটি দেন। কিন্তু বেগম সাহেব যদি এর মধ্যে চলে আসে? বেগম সাহেব আসার আগেই আমি চলে আসবো সাহেব। এদিকে সব দেখাশোনা করবে কে? নুরি তো আছে, নুরি সবই পারবো। আচ্ছা যা। তো আক্কা ওরা বেগম সাহেব কি করে? আসলে সংসার তো তারই। মনি না এলে এই সংসার হয়তো আমার কোনোদিনই হতো না। মনি একদিন নিজেই বাঁচার প্রচণ্ড আবেগে আমার সাহায্য প্রার্থী হয়ে এই সংসার গড়েছিল। অথচ আজ কতদিন ধরে আমি একা, একটি নিরানন্দ নিঃসঙ্গ জীবন। মনি, তুমি কি এত সহজে ভুলে গেলে সব? যাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চাইলে, জীবন একটা বলয় থেকে অন্য বলয়ে ছিটকে সে স্বস্তি পেতে চাইলে, সেই সবই কি আজ তোমার অতীত হয়ে যাচ্ছে ক্রমশ? কে কে এলো? তবে কি? ও তুই? হায়, ভেতর আয় কবির। আমাকে দেখে খুব নিরাশ হলি বলে মনে হচ্ছে। না মানে আমি কিন্তু তোকে বাসায় পাবো বলে আশা করিনি। তোর ধারণাটা ভুল হয়ে গেল তাহলে। ভাবি কি তবে এসে গেছে? তোর কি মনে হয়? আমার কি মনে হয় বলবো? ঘরের যা নমুনা দেখছি তাতে কিন্তু ভাবির উপস্থিতি অনুমান করা যায় না। তার উপস্থিতি
এ বাড়িতে হয়তো আর কোনোদিনই হবে না রে। মনোয়ার, তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস। এটা আমার মনের নিতান্ত একটা ধারণা বলতে পারিস। তোর ধারণার ধরনটা বড় পীড়াদায়ক। আর আর অন্য কোনো ভাবি যে ভাবতে পারছি না কবির। আজকাল পীড়াদায়ক হয়ে মনে পড়ে সব কথা। মনি মনি মানে তোর ভাবি একদিন অসহ্য এক মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পেতে দুহাত মিলে আশ্রয় প্রার্থনা করেছিল আমার কাছে। মানে তুই তাহলে? না না, আমি কোনো প্রলোভনই তাকে আকর্ষণ করিনি। তোদের সুখের জগতে কোথায় যেন একটু বেসুরো বাজছে, ঠিক বুঝতে পারছি না। সে অবশ্য তোর বোঝার কথা নয়। তুই তখন বিদেশে, তুই যখন দেশে ফিরে এসেছিস, আমি তখন মনিকে পেয়ে জীবনকে কানায় কানায় ভরে তুলেছি। মনির জীবনে ব্যাকুল সান্নিধ্য আমার উপবাসী অন্তরকে তখন স্নিগ্ধ করে দিয়েছিল। আমি কিন্তু আরো কিছু শুনেছিলাম। হ্যাঁ, বন্ধুদের কাছে শুনেছিলি আমি মনির ছেলের জন্মদাতা নই। কথাটা ওভাবেই বলে ওরা। ঠিক তাই। কিন্তু আমি তো কোনোদিন মনির ছেলের পিতৃত্বের দাবিও তোদের কাছে প্রতিষ্ঠা করতে চাইনি, এমনকি মনির কাছেও নয়। এই নিয়ে মনির মনে হয়তো অনেক সংশয় আর অবিশ্বাস জমাচ্ছিল। ছেলেকে কাছে রাখিনি সে, দূরে 7 সমুদ্রের ওপারে রেখে মানুষ করছে। তোর সাথে ঘর বাঁধার আগে তাহলে ভাবির একটা ভিন্ন জগৎ ছিল, যে জগতে তোর প্রবেশাধিকার ছিল না। কি বলিস? হয়তো সেটাই ছিল আসল ব্যবধান। ছেলে ভালোমন্দ বিষয়ে কোনো আলাপ আলোচনা পর্যন্ত আমার সাথে করতো না মনি। সেক্ষেত্রে তার মনের চিন্তা ভাবনা, আনন্দ বেদনা সব আমার আওতার বাইরেই ছিল। তাই আজ এই বিষণ্ণ একাকিত্বে মনে হয় মনি বুঝে আমার জীবনের ওপারে চলে গেল, ওর হয়তো পিছু টান রইল না। তোর এই বিষণ্ণতা তোকে খুব দুর্বল করে দিচ্ছে কি? তুই জানিস না কবির, মানসিক দ্বন্দ্বে মনি একদিন উন্মাদ হয়ে উঠেছিল এবং ক্রমেই আত্মহত্যার প্রতি আকৃষ্ট হচ্ছিল। ঠিক সে সময় একমাত্র আমার সহানুভূতি ওকে বাঁচিয়েছিল। জীবনে অর্থ খুঁজে পেতে সে আবার তার প্রত্যয় ফিরে পেয়েছিল। শুধু তাই নয়, সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিশ্চয়ই তাকে বাঁচার তাগাদা দিচ্ছিল। এক সন্তানের জননী মনিকে সে সময় গ্রহণ করতে বন্ধুদের কাছ থেকে অকণ্ঠ সমর্থন পেয়েছিলাম। সুমন সুন্দর করে বলেছিল, জীবন কি শুধুই ছক্কাটা, গতিশীল উদ্দাম নদীর প্রবাহিত বাঁক নিয়ে নিয়ে এগোয়। সুমন সবসময় খুব সুন্দর করে কথা বলতে পারে। কিন্তু গতিশীল হবার সিদ্ধান্তে আমার চেয়ে মনিকেই সবচেয়ে বেশি উদ্দাম করে তুলেছিল। সে মরিয়া হয়ে প্রতিশোধ নিতে প্রস্তুত হয়েছিল। প্রতিশোধ? কার উপর? এসব কথা তো শুনিনি। তার সন্তানের জন্মদাতার উপর। আসলে আঘাত করবার মতো ভূমি পেয়েই মনি প্রচণ্ড আক্রোশে তার আকাশে একটা প্রলয় কাণ্ড পাতাতে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবে একটা মেয়ে বেঁচে থাকতে পারে না, সে কথা তোমার জানা উচিত। মেয়েরা এভাবেই বেঁচে থাকে? না। হ্যাঁ, এভাবেই, পরগাছার মতো। সে তোমার ভাব বিলাসিতা, আমারও একটা নিজস্ব সত্তা আছে। কিন্তু 8-10টা মেয়েও এমনি করে স্বামীকে নির্ভর করে বেঁচে থাকে। কিন্তু আমি আমার স্বকীয়তা নিয়ে বাঁচতে চাই। অবশ্যই সেটা স্বামীকে অস্বীকার করে না। স্বামী যেখানে স্ত্রীর যথার্থ মর্যাদা দিতে পারে না, সেক্ষেত্রে প্রয়োজন হলে তাই করতে হবে। বাহ বাহ, মর্যাদা! খুব বলেছে বটে, মর্যাদা। তোমার মতো একটা জঘন্য চরিত্রের লোকের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। আজ 10-10টা বছর ঘর সংসার করছি, অথচ তোমার কাছ থেকে কি পেয়েছি আমি? কেন মর্যাদা? চুপ করো, তোমার মুখে এই কথা শোভা পায় না। কেন? ও কথা বলার একচেটে অধিকার কি শুধু অবলাদের জন্য সংরক্ষিত? অবলা অবলা বলবে না। ওই কথা বলে তোমাদের আধিপত্য আর বজায় রাখতে পারবে না। তুমি তো শুধু লেখাপড়াই শিখেছ, সুস্থ মানসিকতা তো গড়ে ওঠেনি। সুস্থ বলতে কি বোঝো তুমি? যা অসুস্থ নয়। আধুনিক শিক্ষা ও সভ্যতার মাঝে উচ্চ শিক্ষা নিয়েও যে লোক স্ত্রীর প্রতি সহমর্মিতার ভাব পোষণ করে না, যে স্ত্রীকে পরগাছা হিসেবে দেখার মানসিক বিকার থেকে মুক্তি পায় না, সে মানসিক দিক থেকে সুস্থ নয়। নারী মুক্তি আন্দোলনের সভানেত্রী বা সাধারণ সম্পাদিকা এমন কিছু একটা হলে তোমাকে মানাতো ভালো। বক্তৃতায় তুমি বরাবরই ভালো। তোমার প্রতি আমার ঘেন্না ধরে গেছে।
বিয়ের পর থেকে শুধু অপমান আর অবহেলাই পেয়ে আসছি। আমারও যে একটা মান সম্মান বা অধিকার বোধ থাকতে পারে। অধিকার? সে যাকে, ওই কি যেন বললে, ঘেন্না? হ্যাঁ, ঘেন্না। আর ঘেন্না ধরলে আমাকে আঁকড়ে আমার সংসারে আর না থাকলেই পারো। চলেই যাব। তোমার মতো লোকের ঘর করার চেয়ে চলে যাওয়াই ভালো। কোথায়? তাতে তোমার কি প্রয়োজন? আচ্ছা, ভালো কথা যেও, কিন্তু বিকালটা এমন করে মাটি করে দেওয়ার কোনো অর্থ হয় না। সামান্য একটা কথা নিয়ে। তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তুমি সব সময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আমি তা বিনা প্রতিবাদে মেনে নেব, তেমনই বা ভাবছো কেন? তুমি তাহলে যাবে না? না, মিসেস রহমানের সাথে তোমার বেলেল্লাপনা দেখার শখ আমার নেই। বেশ, তবে আমি চললাম। না 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 না, আরে এই তো দেখছো সুন্দরী, হ্যাঁ, জেগেই আছো। আরে এই না হলে আদর্শ গৃহিণী। কি হলো? এই যাচ্ছ কোথায়? আচ্ছাড়ো নির্লজ্জ। চড়ছো কেন লক্ষ্মীটি? অমন বউ আর কজনে হয় বলো? হাত ছাড়ো বলছি। ছেড়ে দিলা? তা বলে চলে যেও না। দাঁড়াও না সামনে, তোমাকে একটু প্রাণ ভরে দেখি। জানো, মিসেস রহমান না তোমার কথা জিজ্ঞেস করছিল। তোমাকে এত করে বললাম চলো যায়, তুমি গেলে ওই মিসেস রহমান না অমন করে আমার গলা জড়িয়ে থাকতে পারতো না। সারাক্ষণ সাপের মতো পেঁচিয়ে রেখেছিল। উফ, আমার সারা শরীর না একদম অবশ করে ফেলেছে। ছাড়ো, এই রাত দুপুরে মাতালের প্রভাব শোনার স্বাদ আমার নেই। মাতাল? মানে আমি মাতাল? হ্যাঁ হ্যাঁ, মাতাল, বদ্ধ মাতাল, পাড় মাতাল। তুমি রেগে যাচ্ছ সুন্দরী। মিসেস রহমান কিন্তু এ ব্যাপারে খুব ভালো। আমি যত মদ খাই না কেন, আমাকে কখনো মাতাল বলে না। গলা জড়িয়ে আদর করে কি বলে জানো? মিসেস রহমানের আদরে এতই যখন আল্লাতে আটখানা, তবে সেখান থেকে এলে কেন? তোবা তোবা, আরে ঘরের বউ ছেলে রেখে কেউ কি বাইরে থাকতে পারে? তাছাড়া সমাজে আমার একটা মান সম্মান আছে না? একটা নরকের কি কি বললে তুমি? যেও না, রাজুর ঘুম ভেঙে যাবে। ওর এখন বোঝার বয়স হয়েছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? দেখো, সহ্যেরও একটা সীমা আছে। রাজু জেগে উঠে এসব কথা শুনুক, তা আমি চাই না। মাঝরাতে মাতাল পাপের কীর্তিকলাপের কোনো ছাপ ওর মনে পড়তে আমি দেব না। রাজু আমারও ছেলে। কিন্তু তোমার মতো জঘন্য মানসিকতা নিয়ে সে বড় হয়ে উঠুক, তা কখনো হতে দেব না। আমি তার পিতা, রাজু আমার মতো হবে না। লজ্জা করে না এই কথা বলতে? আকণ্ঠ মদ গিলে মাতাল হয়ে রাত দুপুরে ঘরে ফিরে চিৎকার করে পিতৃত্ব ফলাতে এসেছো। বাচ্চারও বট আমি ধরে রাখিনি, কিন্তু তুমি এত রাখছো কেন? অসহ্য। মানে আমি তোমার কাছে অসহ্য? হ্যাঁ হ্যাঁ, তাই। আমি আর কিছুতেই পেরে উঠছি না। ছাড়ো, হাত ছাড়ো বলছি, তা নাহলে বলো, বলো না। কামড়ে দিলে? আচ্ছা, আমি দেখে নেব। আমারই খেয়ে পড়ে আমার উপর হম্বি টম্বি দেখানো বের করে দিব, আমি বের করে দিব। তুমি কি চাও আমি আত্মহত্যা করি? এত উতলা হওয়া কি ভালো? কিন্তু তুমি যাই বলো না কেন, আমার যে তাছাড়া আর উপায় নেই। আমি তিলে তিলে নিজেকে অমন করে নিঃশেষ করে দিতে রাজি নই। তোমার অবস্থা আমরা সবাই অনুভব করছি মনি। এই চরম অবস্থায় তোমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আমি বাঁচতে চাই। একটা জঘন্য চরিত্রের লোকের খপ্পর থেকে আমাকে যে বাঁচতেই হবে। তুমি ভালো করে ভেবে দেখো, তোমার স্বামী দীর্ঘদিন তুমি যার সঙ্গে ঘর করছো, তাকে ছেড়ে আসা কি তোমার পক্ষে সম্ভব হবে? আমি তাকে ঘৃণা করি। একটা গুছানো সংসারে প্যারাজাল থেকে চলে আসা সহজ নয় মনি। আমি নতুন করে বাঁচতে চাই মনোহর, আর এজন্যে তোমার সহানুভূতি আমার কাম্য। তুমি আমাকে নতুন করে সিদ্ধান্ত নিতে সাহায্য করো। আমাদের সমাজে কিন্তু মনি এর পরও টিকে থাকা রীতি প্রশংসনীয় হয়ে উঠছে। কিন্তু আমার বেলায় এরপরে আর ঘরের বাঁধন থাকতে পারে না। জোড়াতালি দিয়ে সেই সংসারে শুধু অন্ন বস্ত্রের সংস্থান হবে, মন তো আর জোড়া লাগবে না। সন্ধে হয়েছে, ঘরে যাও মনি। কাল না হয় আবার এসো, দেখা হবে। সে ঘরে ফিরে যাবার কথা মনে হলে আমার দম বন্ধ হয়ে আসতে চায়। কিন্তু তোমার রাজু তোমার জন্য অপেক্ষা করবে।
ঠিক আছে, আমি যাচ্ছি আজ, কিন্তু আমি আমার ভাবনা নিয়ে পেছনে ফিরে যাব না। মনে থাকবে। এসো। মনে চলে গেল? কে? সুমন, আয় বস। তোকে জন্য খুব বেসামাল মনে হচ্ছে। হ্যাঁ, মনি দিনে দিনে আমাকে নতুন ভাবনায় ফেলে দিচ্ছে। বেচারি মানসিক দ্বন্দ্বের জন্য উন্মাদ হয়ে উঠেছে। মনের জন্য সত্যি ভাবনা হচ্ছে, এমনি করে দিন দিন ভারসাম্য হারিয়ে ফেললে অঘটন কিছু ঘটেও যেতে পারে। সেইটি তো হচ্ছে চিন্তার বিষয়। জানিস, মনি খুব অধিকার সচেতন মেয়ে। স্বামীর দুর্ব্যবহার, অন্য মেয়ের প্রতি আসক্তি, অপমান, অবহেলায় দিনে দিনে নিজেকে আর ধরে রাখতে পারছে না। সমাজ জীবনে সনাতন ধ্যান ধারণা ওকে সংসার হয়তো আর বেঁধে রাখতে পারবে না। তার জীবনের এরকম করুণ পরিস্থিতিতে তোর আন্তরিক সহানুভূতি হয়তো সে কামনা করছে। আচ্ছা মনোয়ার, তোর মনে কি কোনো দ্বিধা আছে? ব্যাপারটাকে ভেবে দেখ। একটা মেয়ে তার দীর্ঘদিনের ঘর ছেড়ে সব সম্পর্ক ভেঙে চলে আসবে একমাত্র আমারই আশায়, আমারই আশ্রয়ে নতুন জীবন গড়তে। আচ্ছা সুমন, তোরাই কি পরে আমাকে অন্য চোখে দেখবি না? আমাকেও যে সমাজে বাস করতে হবে। অবশ্য আমার তেমন কোনো সামাজিক বন্ধন নেই। তোরা তো জানিস আমি সেলফ মেড, নিজেই নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি আমার সব ব্যাপার নিজেই সিদ্ধান্ত নিতে পারি। তবু ভাবতে হয়। মনোয়ার, এ ব্যাপারে তুই স্বাধীনভাবে সিদ্ধান্ত নে। তবে মনের জীবনে নতুন প্রাণের উচ্ছ্বাস এলে আমরা বন্ধুরা তোকে অভিনন্দনই জানাবো। সে আমি জানি সুমন, মনি আমাদের সকলের মাঝে এমন একটা জায়গা জুড়ে আছে যে জায়গা থেকে আমরা কেউ মনিকে হারাতে চাই না। সন্ধ্যা ঘনিয়ে কোত্থেকে এলে? সে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? ঘরের লক্ষ্মী সন্ধ্যার পর বাইরে থাকলে যে ঘরের শ্রী নষ্ট হয়ে যায়। তুমি এখনো ঘরে রয়েছো যে? আশা করনি বুঝি? নিশ্চয়ই না। কেন, তোমার কেউ আসার কথা আছে বুঝি? চুপ করো। নিজের মতো সবাইকে ভাবতে যেও না। যে স্বামী। মিস্টার চৌধুরী। অন্ধকারে ওখানে কে? বাই দা বাই, ভুলে গিয়েছিলাম, মিসেস রহমানা তোমার জন্য অপেক্ষা করছেন। ঘরে আলো জ্বালোনি কেন? আলো? আলো, তাই তো, আলো খেয়ালই ছিল না, জ্বালিয়ে দিলাম। এই জন্যই তুমি এখনো ঘরে? বাড়ির লোক এসেছে, তুমিও নেই, আমি চলে যাই কি করে? লাম্পট্যেরও একটা সীমা আছে। তুমি কি সংসারে আমার উপস্থিতি উপেক্ষা করতে চাইছো? মিসেস চৌধুরী, আমি আপনার অতিথি। সে তো বটেই, আপনি তো আর নতুন অতিথি নন। আমার জীবনের সব সুখ শান্তি বিনষ্টের মূলে আপনি অনেক পুরনো অতিথি। তবে আজকে একেবারে ঘরেই এসে উপস্থিত হয়েছেন, অবাক হচ্ছি। আপনাকে আমি একজন আধুনিক প্রগতিমনা শিল্পী বলেই জানতাম। আর এখন ওর অশিল্পী সুলভ মনোভাব দেখে অবাক হচ্ছেন বুঝি মিসেস রহমান? আর আমিও তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। আমি তো এখন এই সংসার থেকে চলে যাইনি বা মরে যাইনি। বেলেল্লাপনা যাই করো, ক্লাবে বা বাইরে করো, কিন্তু আমার ঘরে অন্তত আমি যতদিন এই সংসারে আছি আমি তা সহ্য করব না। তুমি কিসের ভয় দেখাচ্ছ? একটা বাইরের মেয়ে লোকের সামনে চোখ রাঙাবে না। তুমি দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। নিজের দিকটাও চেয়ে দেখো। আমি কি করি না করি তা নিয়ে তোমার বাড়াবাড়ি একদম অসহ্য। মিস্টার চৌধুরী, আমাকে এভাবে অপমান করা হবে জানলে আমি আসতাম না। আপনি চুপ করুন। আপনি যে খুব সম্মান পেতে পারেন তেমনটা ভাবাও আপনার উচিত হয়নি। মিস্টার চৌধুরী আমাকে ইনভাইট করেছেন, আর আপনিও তা লুফে নিয়েছেন। পরের সংসারে আগুন ধরাতে আপনার মতো মিসেস রহমানদের এমন সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করার অভ্যেস নেই। ইনটলারেবল, অভদ্র কথাবার্তা বলতে তোমার সংযত হওয়া উচিত। গত 10 বছর ধরে আমি অত্যন্ত সংযমের পরিচয় দিয়ে আসছি। আমি চাই না আমার সংসারটা এমন করে ছারখার হয়ে যাক। কোনো মেয়েই তা চায় না। তাই তো আশায় আশায় সংযত রয়েছি, কিন্তু তার মূল্য তো তুমি এইভাবেই দিচ্ছ। আর এরপরও তুমি আশা করছো আমি মুখ বুঝে থাকবো? এখনো যে অপমান করে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেইনি। একজন ভদ্র মহিলাকে এরপর অপমান করার বাকি কিছুই থাকে না। ভদ্র মহিলা? যে নিজের স্বামী সন্তান ঘর সংসার ছেড়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়ায়, তথাকথিত সমাজে বেহায়াপনা করতে দ্বিধা করে না, তাদের ভদ্র মহিলা বলতে আমার ঘৃণা হয়। মিসেস চৌধুরী, আপনি বোধহয় সুস্থ নন, তাই অনেক কিছুই বলছেন। তবে আমিও অনেক কথা বলতে পারতাম, কিন্তু মিস্টার চৌধুরী হয়তো তাতে মাইন্ড করতে পারেন।
তাই বললাম না। মনে হচ্ছে খুব করুণা করছেন। আমি চললাম মিস্টার চৌধুরী, আপনার মিসেস ভীষণ ক্ষেপে আছেন। অন্যদিন না হয় আপনার ইনভাইট রক্ষা করব। চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। সে তো তুমি যাবে, যাও, কিন্তু আমিও আর নয়। এই জীবনকে আর কিছুতেই মেনে চলা যায় না। ঘৃণা ধরে গেছে এই জীবনে, এই সংসারে। যেমন করি হোক এর বেড়াজাল ছিঁড়ে আমাকে বের হতেই হবে। কি হলো মনি, কথা বলছো না যে? কি হলো তোমার? কিছু একটা বলো। অমন চুপ করে থেকে নিজের ভেতরে গুমড়ে উঠছো কেন? না, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে তুমি কি নির্বাক থাকবে? কথা বলো, নিজেকে প্রকাশ করো, হালকা করো। হ্যাঁ, কথা বলো, বলো তোমার মনের ভার দূর করতে আমি আমি তো রয়েছি। কি হয়েছে বলো। সবার সামনে আমার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাক, তাই কি তোমরা চাও? সে কথা তো আমি বা আমরা কখনো কেউ বলিনি তোমাকে। মনোয়ার, আমি বাঁচতে চাই, নতুন করে বাঁচতে চাই। তোমার বাচ্চার এই প্রবল উন্মাদনা আমার মনকে ভীষণ নাড়া দিচ্ছে। তোমার ভরসায় যে আমি অনেক দূরে গিয়ে এসেছি মনোয়ার। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তবে তোমাকে হয়তো ফিরিয়ে দেব না। তবু তুমি আরও ভাবো। একটা সনাতন রীতিকে ভাঙার আগে বারবার ভেবে নেওয়া দরকার। আমি ভেবেছি, অনেক ভেবেছি। একটা মেয়ে সাধ করে আর তার সংসার থেকে বের হয়ে আসতে চায় না। তোমার সব কিছু আমি বুঝি, কিন্তু রাজু তোমার ছেলে একদম অবুঝ নয়। সে ব্যাপারে আমি চিন্তা করে রেখেছি। রাজুকে হোস্টেলে পাঠাবার সব বন্দোবস্ত এর মধ্যেই করে ফেলেছি। আমার জীবনের নতুন বলয়ে তাকে রাখবো না। আমার দিক থেকে কোনো আপত্তি নেই মনি। কি ব্যাপার, দুজনের মুখে যে থমথমে? তুই না হলে থমথমে ভাবটা কাটতে চায় না সুমন। তাহলে চা হোক আবার। সুমন, হুম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মনোয়ার, আমাকেও সিদ্ধান্ত নিতে হচ্ছে। দেখি তোদের হাত দুটো। মনি, তোমার ডান হাত। হ্যাঁ, বাস বাস, এভাবে রাখো। বাহ, চমৎকার নিখুঁত এক রোমান্টিক স্থির চিত্রের মতো। সুমনের সবসময়ই ও চিরদিনই অমন আমোদে। কিন্তু এটা তো এভাবে যেতে দেওয়া যায় না, এটাকে সেলিব্রেট করতে হবে এই রমনাতে। একটা দিন ঠিক করি আমরা সবাই। কি কি দরকার এত হইচইয়ের? কি যে বলো মনি, এমন রসঘন আনন্দটাকে নিরানন্দে বয়ে যেতে দেবো আমি? তা হতেই পারে না। তুমি শুধু সব গুছিয়ে শুভ দিনটা আমাকে জানাবে, কেমন? তারপর অপূর্ব এক মায়াজালে আবৃত ছিল সে দিনগুলো। অনাবিল প্রশান্তিতে দুই চোখ মধ্যে আত্মসমর্পণ করেছিল মনি। আমিও যেন সত্যি করে মনিকে পেয়েছিলাম। আমার জীবনও যেন কানায় কানায় ভরে উঠেছিল। আমার ব্যাকুল সান্নিধ্য মনির উপবাসে অন্তরকেও সিক্ত করে দিয়েছিল। ভাবি হয়তো তার একাকী জীবনের মধুর পরিসমাপ্তি টানতে পেরেছিল। জীবনের এই অনেক পাওয়া এক অনুপম প্রসাদ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। অথচ আজ কতদিন ধরে আমি একা একা বাস করছি। নিঃসঙ্গ নিরানন্দ জীবন। আমি হয়তো অত ভাবতাম না। যদি জানতাম আমার জন্য অন্তত একটা মন ব্যাকুল চিন্তায় দিন গুনছে। দিন যে গুনছে না, কেমন করে বুঝলি? আমি সবই বুঝি কবির। ছেলের কাছ থেকে টেলিগ্রাম পেয়ে মনির সঙ্গে সঙ্গে চলে গেছে। মনে হচ্ছে মনি যেন ওর জীবনের উপরে চলে গেল। আচ্ছা মনোয়ার, তোকে ঘিরে ভাবির মনে কোনো সংশয় বা অবিশ্বাস ছিল? হয়তো ছিল। ছেলেকে সে কাছে রাখেনি। ছেলের বিষয়ে ভালো মন্দ কোনো আলোচনাই করতো না মনি। তাই ওরা অনেক চিন্তা ভাবনা আনন্দ বেদনা আমার অগোচরই থেকে গেছে। তাহলে তোর মতে ভাবি পরম নিশ্চিন্তে তার সন্তানের সান্নিধ্যে দিন কাটাচ্ছে? সে তো বটেই। ছেলেকে হয়তো সে জীবনের একমাত্র সম্বল বলে মনে করে। তাকে ঘিরে তার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে।
সে স্মৃতি বেদনার হলেও রোমান্টিকতায় মধুর। আর সেই জায়গায় আমি অবাঞ্ছিত, তাই লন্ডন গিয়ে অবধি মনে একটা চিঠিও লেখেনি। স্যার, কে? রহিম, আপনার খাবার নিয়ে আইছি স্যার। রেখে দে ভেতরে। আচ্ছা। টিফিন কেরিয়ার করে তোর খাবার এলো? এক আত্মীয় বাড়ি থেকে খাবার আসে। এই রহিম, যে আচ্ছা তোকে যে একটা লোকের কথা বলেছিলাম। আমার মনে আছে স্যার, সুবিধা মতো পাইলে নিয়ে আসুন। তোর ব্যাপার যে কিছুই বুঝছি না। হ্যাঁ বুঝলি, চাকর বাকর কেউ নেই। পুরনো চাকর ছেলেটি আর ফিরে আসেনি। মনির আসার প্রত্যাশায় আর কোনো নতুন চাকরও রাখিনি। কিন্তু তোর ঘরদোর নোংরা হয়ে উঠেছে, টবগুলো সব শুকিয়ে যাচ্ছে। অথচ জানিস, ওই টবগুলোয় নানা রকমের চারা থাকতো, রং বেরঙের ফুল ফুটত। ঘরে বাইরে এত ময়লা, এত ধুলো জমতে দেখিনি কোনো দিন। আমার মনির মণিকোঠাতেও যেন ধুলো জমে উঠেছে। ঘরের ভেতর বসে থাকতে, ঘরের আসবাবগুলোর দিকে তাকাতে, করিডোর ধরে চলতে, ঝুলনো বারান্দায় গিয়ে দাঁড়াতে আজকাল আমার গা ছমছম করে। এ বাড়ি যেন আমার নয়, অপরিচিত। আমি এখানে যেন অসহায়, নিরাশ্রয়। মাঝে মাঝে জানিস, ইঁদুর আর আরশোলার মতো প্রাণীরা আমাকে প্রচণ্ডভাবে চমকে দেয়। আমার মনে হয় মনোয়ার, অনর্থক এবং বিনা অপরাধে শুধুমাত্র সন্দেহপ্রবণ হয়ে তুই ভাবিকে কাজ গড়ায় দাঁড় করিয়ে বসে আছিস। ঠিক তা নয় কবির। মনের উপস্থিতিতেও নিঃশব্দ এক অপরাধের অনুভূতি আমার অন্তরকে কখনো কখনো ভারাক্রান্ত করে তুলত। মনে হয়েছে আমি যেন অসহায়, শত চেষ্টা করেও এর হাত থেকে রেহাই পাইনি। যে জীবনের ব্যর্থতাকে এড়াতে প্রচণ্ড বেগে ছুটে বেরিয়ে এসছিল ভাবি, সেই ব্যর্থতার প্রশ্ন আবার নতুন করে দেখা দেবার কারণ সত্যি দুর্বোধ্য রে। মনির জীবনের ব্যর্থতা হয়তো স্পষ্ট হয়ে উঠেছে। সেও হয়তো তার ফুলের জন্য অনুতপ্ত। অন্তত যে সুখের সন্ধান, যে শান্তির প্রত্যাশা সে করেছিল, তা হয়নি হয়তো। তাহলে দুকুল মেলাবার সমস্যা দেখা দিয়েছে। ঠিক তাই। আচ্ছা, তাহলে উঠি মনোয়ার, আবার আসবো। সময় পেলেই আসিস। নিরানন্দ একাকী জীবনে তোরা এলে তবু বেঁচে আছে অনুভূতিটুকুর ছোঁয়া পাই। আমার জীবনের সমস্ত আনন্দ আজ তামাশাচ্ছন্ন। আনন্দটা যেন উল্কার বেগে এসে আবার মনির না না না, মনির কথা আর ভাববো না। যখন খুশি আসুক সে। সুখের বিলাস করে আর কি হবে? কাউকে সুখী করবার আকাঙ্ক্ষা আর নেই। মনের একটা সম্পূর্ণ আলাদা জগৎ আছে, সেখানে আমার উপস্থিতি স্বাভাবিক নয়। আমার অনুপস্থিতি অপূর্ণাঙ্গ রাখে না কোনো আনন্দের আয়োজন। না না না, আর ভাববো না। ভাবতে গেলেই যেন জীবনময় আগাছা জমে ওঠে, বুকের মাঝে গজে ওঠে কাঁটা, আর তা কেবলই বিদ্ধ করে অন্তরকে। ইস, যা ধুলো জমেছে! এখানে ওখানে চারিদিকের আবর্জনার মধ্যে কি তলিয়ে যাব আমি? কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, টবের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, উঠোনের ফুল গাছগুলো আগাছায় ঢেকে গেছে। এত সকালে আবার কে এলো? এত সকাল না, তা তো নয়। ঘড়িটা, আরে প্রায় তো 8টা বাজে। তবে কি মনি এলো? কে? রহিম, এত সকালে কি ব্যাপার? একে আনলাম স্যার, আমাদের বাসায় কাজ করে। ওকে সব দেখিয়ে দেন। আমি দুপুরে আপনার খাবার লয়ে আসবো। আমি এখন যাই স্যার। সালাম আলাইকুম।
ক্লান্তি লাগছে, অবসাদ অবসন্ন শরীর। ঘুমটা হঠাৎ ভাঙতে কি যেন কেমন যেন মনে হচ্ছিল। আচ্ছা, আমি অমন করেই ছুটে এসেছিলাম কেন? কার প্রত্যাশায়? এই লোকটাকে রেখে গেছে রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লোকটা পাতলা খাড়া, গায়ের রং কালচে, মাথায় অবিন্যস্ত ছোট ছোট চুল, গায়ে হাফ শার্ট, পরনে লুঙ্গি। কোমরে বাঁধা লুঙ্গিটা ছিঁড়ে দিয়ে বেশ সোজা হয়ে দাঁড়ালো। এসো, ভেতরে এসো। তোমার নামটা কি? আনন্দ। কি নাম বললে? আনন্দ। আনন্দ? আনন্দ? বাহ, আনন্দ বেশ নামটা। আমার মনের মধ্যে আনন্দ বিনার তারে যেন মৃদু ঝঙ্কার উঠেছে। আনন্দ, আনন্দ সুন্দর, অদ্ভুত, বেশ বেশ আনন্দ লাগছে আমার। আমার কিছু কইতেছেন স্যার? না না, তোমাকে নয় আনন্দ। এসো, আমার ঘর থেকে শুরু করো তোমার কাজ। দেখো কত ময়লা, কত ধুলো, কত আবর্জনা। দেখো আনন্দ, টিপয় থেকে চায়ের কাপ, পানির গ্লাস সরিয়ে খাবার ঘরে বেসিনে রাখো। আর ওই যে মেঝেতে একটা আধময়লা তোয়ালা দেখছো, এইটা দিয়ে গরম মশলার কাম করি। হ্যাঁ তাই করো। চেয়ারে টেবিলে যা ধুলা, আল্লাহর মধ্যে কাপড় চোপড়ের তো অবস্থা খারাপ। আনন্দ, এদিকে এসো। এই দেখো আনন্দ, আমার টবে সব গাছগুলো শুকিয়ে যেতে বসেছে। ওইগুলোতে পানি দিতে হবে, গাছের গোড়া আলগা করে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি দিমুনে। আর উঠোনে কত আগাছা জমেছে দেখেছো? মাধবীলতার গোড়ায়ও অনেক আগাছা, সব আগাছা সাফ করে ফেলতে হবে। আনন্দ, কইরা দিমু স্যার। আনন্দ। কোন স্যার? তোমাকে নয়, আনন্দ। আমার ভালো লাগছে। ধীরে ধীরে আমার অন্তরে কঠিন পাথর আর বিষণ্ণতার স্তূপ যেন সরে যাচ্ছে। নিরানন্দ যেন আমাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আনন্দ এদিক থেকে সেদিক পরিষ্কার করছে। আনন্দের পরশে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঝলমল করে উঠছে। আর আমার মনে সব বদ্ধ দুয়ার যেন খুলে যাচ্ছে, সব অলিন্দে যেন বইছে আনন্দিত হাওয়া। আর তারই পরশে প্রশান্ত হয়ে উঠেছে আমার মন। আপনি সরে যান স্যার, যা ধুলা, উফ, নাক মুখ সব বন্ধ হয়ে যাইতেছে। কিচ্ছু হবে না আনন্দ, আপনার গায়ে ধুলা যাইতেছে স্যার। ধুলোর মাঝেই তো আমি এতদিন কাটাচ্ছিলাম, তবু মনকে তো এই ধুলো মলিন করে ফেলতে পারছি না। আমার চেতনা যে এখনো মনের স্মৃতি অমলিন। মাধবীলতা আর বাঁচবো না স্যার। বাঁচবে না? মনের সাধের মাধবীলতাটা মরে যাবে? সামান্য অযত্ন কি মাধবীলতা সইতে পারে না? মনিকে তো আমি কখনো অযত্ন করিনি। আনন্দ, আনন্দ, তুমি যখন এসেছো ওই মাধবীলতাকে যেমন করে হোক বাঁচিয়ে রাখতেই হবে। চেষ্টা করি দেখো। আচ্ছা স্যার। আচ্ছা আনন্দ, তুমি কোথায় থাকো? আমি স্যার, আমি একাই থাকি। এখানে আলাদা ঘর আছে, তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো। আনন্দ স্যার। আনন্দ, তুমি এখানে স্থায়ীভাবে থেকে যাও। আমি আমি ঠিক আছে স্যার, থাকমু। আনন্দ, আনন্দ তুমি থাকো। আমার মনের সব গ্লানি মুছে দিয়ে আনন্দ তুমি আমার সাথী হয়ে থাকো। আমার সঞ্চয় তো কদিনের আনন্দ, তা নিয়ে যে আমাকে বেঁচে থাকতে হবে। আনন্দ, তুমি তুমি থাকো আমার মাঝে, আমার চারপাশে। কে এখন আবার কে এলো? দেখো তো আনন্দ, যাও তো, কে এলো দেখো তো। টেলিগ্রাম। টেলিগ্রাম? এখন আবার টেলিগ্রাম করতে গেল? এই লন স্যার। কোনো খারাপ খবর স্যার? না না আনন্দ, কোনো খারাপ খবর না, কোনো খারাপ খবর নয় আনন্দ। সে আসছে, সে আসছে আনন্দ।
আনন্দ নাটকের অভিনয় এখানেই শেষ হলো। মূল কাহিনী মাফরুহা চৌধুরী, বেতার রূপ সুধাময় কর। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন মনোয়ার, আবুল কাসেম, মণি, নাজমা আনোয়ার, মিস্টার চৌধুরী, তবিবুল ইসলাম বাবু, কবির, মুজাম্মেল হোসেন, সুমন, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খোকন, মিসেস রহমান, দিলারা ইয়াসমিন, সালাম, গোলাম মুহাম্মদ, নুরি, বুলবুল ইসলাম, রহিম, AKM আব্দুল আলী, বেয়ারা, রাশিদুল হক এবং আনন্দের চরিত্রে অভিনয় করেছেন AKM ফরিদ উদ্দিন। শব্দগ্রহণে ফরহাদ হোসেন, শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন নজমুল হুদা।